ওকে, আজকে আমাদের যে টপিকটা সেটা হচ্ছে আইএলটিএস এর রিডিং। রিডিং হচ্ছে সবচেয়ে কঠিন মডিউল, যেখানে হচ্ছে আমরা ভালো একটা স্কোর করতে পারি না, অ্যান্ড যার কারণ হচ্ছে আমাদের ওভারঅল স্কোরটা আসে না। এখন রিডিং মডিউলটা হচ্ছে এমন যে হয় স্কোর বাড়ে, না হয় হচ্ছে একেবারে যে জায়গায় আছে সেখানেই থেকে যায়। তো এটা প্রবলেম নেই, একটু কঠিন হতেই পারে, বাট ডে বাই ডে যখন আমরা ঠিকঠাক ভাবে প্র্যাকটিস করবো, প্রপার গাইডলাইন অনুযায়ী প্র্যাকটিস করবো, তখন এটা ইজি হয়ে যাবে। তো রিডিং এর সবচেয়ে সহজ যে টপিক হচ্ছে, দুইটা টপিক, সেটা হচ্ছে গ্যাপ ফিল এবং ট্রু ফলস নট গিভেন। গ্যাপ ফিল অ্যান্ড ট্রু ফলস নট গিভেন। এখন গ্যাপ ফিল এবং ট্রু ফলস নট গিভেন কেন আসলে গুরুত্বপূর্ণ? এটা গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে, আপনি যখন কোনো একটা রিডিং টেস্ট দিতে যাবেন বা হচ্ছে একটা এক্সাম আপনি ফেস করবেন, তখন হচ্ছে যখন আপনি হচ্ছে কোনো একটা রিডিং বা হচ্ছে রিডিং টেস্ট আপনি ফেস করবেন, তখন দেখবেন যে আপনার কাছে আপনি ওই টেস্টে অন্তত 18টা বা 15 থেকে 18টা গ্যাপ ফিল এবং ট্রু ফলস নট গিভেন পাবেন। সো ট্রু ফলস নট গিভেন হচ্ছে সবচেয়ে সহজ, এবং এটাতে আমরা যত বেশি অ্যাকুরেসি রাখতে পারবো, যত ভালো অ্যাকুরেসি রাখতে পারবো, ততই আমরা একটা ভালো স্কোর করতে পারবো। কিন্তু আমার যদি গ্যাপ ফিল এবং ট্রু ফলস নট গিভেন এই প্রবলেম থাকে, তাহলে আমার পরের যে কোশ্চেন টাইপগুলো আছে, প্যারা ম্যাচিং, এমসিকিউ, লিস্ট অফ হেডিং, এগুলো আমার জন্য কঠিন হবে। সো এক্সামে হচ্ছে ভালো একটা জায়গায় যাওয়ার জন্য আমাকে অবশ্যই গ্যাপ ফিল এবং ট্রু ফলস নট গিভেন, যেটা এটাতে 100% অ্যাকুরেসি রাখতে হবে। ঠিক আছে, কারণ আমি যদি অ্যাকুরেসি না রাখি তাহলে কিন্তু প্রবলেম। তাহলে আমি এটাই পারছি না, আমি ওইগুলো কিভাবে পারবো? এন্ড এটা এখানে যদি আমি 18তে 18টা কারেক্ট করতে পারি, আমার আর মাত্র 12টা হলেই 7 কিন্তু হয়ে যাচ্ছে। তো 18টা কারেক্ট করলাম, আর বাকি যে কোশ্চেন টিপ গুলো আছে ওইখান থেকে আমি 12টা কারেক্ট করলাম। এতে করে হচ্ছে আমরা ভালো একটা স্কোরে যেতে পারি। এই ধানের শীষের জ্বালায় বাঁচলাম না। এটা আবার কি? ওকে, তো গ্যাপ ফিল ট্রু ফলস নট গিভেন, এটা হচ্ছে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে, এখন আমরা গ্যাপ ফিল এবং ট্রু ফলস নট গিভেন কিভাবে করব? দুইটার মধ্যে একটু মিল আছে, যেটা হচ্ছে কিওয়ার্ড সিলেক্ট করা। আমরা যখন কিওয়ার্ড সিলেক্ট করি, তখন কিন্তু আমাদের আনসারটা খুঁজে বের করতে সুবিধা হয়। কিওয়ার্ডটা আমরা কেন সিলেক্ট করি? আমরা কিওয়ার্ড সিলেক্ট করি যাতে আমাদের আনসারটা কোথায় আছে সেটা আমরা বের করতে পারি। এবং রিডিং এর যে প্যাসেজ ওয়ানটা আছে, স্পেশালি প্যাসেজ ওয়ানে গ্যাপ ফিল এবং ট্রু ফলস নট গিভেন থাকে। সো 13তে 13টা যদি আমরা কারেক্ট করতে পারি, তাহলে আমরা 7 বা ভালো একটা স্কোরের দিকে যেতে কিন্তু আমাদের জন্য সুবিধা হয়ে যাবে। ঠিক আছে, 13 আউট অফ 13। যখন আমরা 13 আউট অফ 13 করব, তখন দেখা যাবে যে বাকি যে প্যাসেজ গুলো আছে ওইখান থেকে 10টা 10টা করে নিলেই আমার 7+ ইজিলি চলে আসতেছে। এখন এই রিডিং এর তো সময় হচ্ছে 1 ঘন্টা। 1 ঘন্টা কি পসিবল? হ্যাঁ, পসিবল। 50 মিনিটের রিডিং টেস্ট দেওয়া পসিবল। কেন পসিবল? তার কারণ হচ্ছে, রিডিং এ আমাদের কেন সময় বেশি লাগে? আমরা যখন হয়েছে প্যাসেজটা পড়তে যাই, তখনই আসলে মেইন প্রবলেমটা হয় আমাদের। ঠিক আছে, তো মেইন প্রবলেমটা তখনই হয়, এছাড়া আর আমাদের অন্য কোনো প্রবলেম হয় না। কিন্তু আমরা ভুল স্টেপ গ্রহণ করি, যার কারণে হচ্ছে আমাদের সময় বেশি লাগে। যদি কেউ আপনাকে বলে, বা হচ্ছে আপনার মাথায় এটা থাকে যে আমি যদি রিডিং করতে চাই, সেক্ষেত্রে আমাকে পুরো প্যাসেজটাই পড়তে হবে, পুরো প্যাসেজের অর্থ বুঝতে হবে, তাহলে আপনি ভুল জায়গায় আছেন। আপনি কখনোই 1 ঘন্টায় পারবেন না। 3টা প্যাসেজের অর্থ বোঝা, এটা খুবই ডিফিকাল্ট 1 ঘন্টা এবং সলভ করা। তো আমরা হচ্ছে এমন ভাবে করব যাতে হচ্ছে আমরা শুধুমাত্র আনসার যে লাইনে, সেই লাইনে হচ্ছে সেই লাইনটা বুঝতে পারি। তো গ্যাপ ফিল এবং ট্রু ফলস নট গিভেন, যেটা এই দুইটার মধ্যে একটা পার্থক্য হচ্ছে, কিওয়ার্ড যেটা সিলেক্ট করা লাগে সেটা হচ্ছে সেম। ঠিক আছে, কিওয়ার্ডস কিওয়ার্ডস কি? যেটা হচ্ছে আমাকে সাহায্য করবে আমার প্যাসেজের মধ্যে আনসার কোন জায়গায় আছে সেই জিনিসটা খুঁজে পেতে। সো কিওয়ার্ডস গুলো আমরা দাগাতে পারি হচ্ছে, নাউন দাগাবো, তারপরে হচ্ছে নাম্বারস দাগাবো, নাম্বারস, এরপরে হচ্ছে নাউন, নাম্বারস, সাইন্টিফিক ওয়ার্ড। এমন ওয়ার্ড গুলাকে হচ্ছে আমরা সিলেক্ট করবো যেগুলো আসলে চেঞ্জ করে না। সাইন্টিফিক ওয়ার্ড, সায়েন্স রিলেটেড যে ওয়ার্ড গুলো আছে সেটাই হচ্ছে সাইন্টিফিক ওয়ার্ড। এরপরে হচ্ছে ক্যাপিটাল লেটার,
ক্যাপিটাল লেটার, নাউন, নাম্বার, সাইন্টিফিক ওয়ার্ড, ক্যাপিটাল লেটার, ইটালিক ওয়ার্ড। ইটালিক ওয়ার্ডটা মানে হচ্ছে ইটালিক ফন্টে যদি কোনো কিছু লেখা থাকে সেটা হচ্ছে ইটালিক ওয়ার্ড। যেমন হচ্ছে আমি যদি এটার ফন্টটা চেঞ্জ করে দিতে যাই, এই যে এখানে গেলাম, তারপরে হচ্ছে এই যে যে ভাই ফন্টটা হচ্ছে যে চেঞ্জ হচ্ছে, হ্যাঁ। তো এটাই হচ্ছে আমাদের ইটালিক ওয়ার্ড, মানে ইটালিক ফন্টে যদি লেখা থাকে তাহলে সেটাকে আমরা কিওয়ার্ড হিসেবে নিব। আপাতত হচ্ছে আমরা এই এতটুকু হচ্ছে আমরা কিওয়ার্ডের জন্য রাখবো। এরপরে হচ্ছে আমরা করতে করতে আমাদের এই লিস্টটা আরো বড় হবে। এবার সরাসরি আমরা একটা রিডিং এর প্যাসেজে চলে যাই। ওকে, আপনাকে হচ্ছে কোশ্চেন দিয়েছে, আপনি এক্সাম দিবেন, আর আপনি যা যা সলভ করেছেন সবকিছু হচ্ছে ফেলে দিবেন, কোনো কিছু আর মাথায় রাখবেন না। কারণ হচ্ছে ক্যামব্রিজ ছাড়া বাইরের আর অন্য কিছু নেই যেটা আপনাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করে আপনি ভালো জায়গায় যাবেন। হ্যাঁ, ক্যামব্রিজ সলভ করার পরে হচ্ছে আপনি যখন ভালো জায়গায় যাবেন তখন অ্যাডভান্স বইগুলা, বাট তার আগে আপনাকে বারবারই ক্যামব্রিজ করতে হবে। তো ক্যামব্রিজ আপনাকে হচ্ছে একটা কোশ্চেন দিয়েছে। কোশ্চেন দেওয়ার পরে আপনার প্রথম কাজটা কি, প্যাসেজ ওয়ানের নামটা পড়তে হবে। নাটমেক এভেলেবল স্পাইস। স্পাইস মানে কি বলেন তো? বাংলাটাই তো জানি না। তাহলে আর আপনি মেয়ে হয়েছেন কেন? স্পাইস হুম, মানে হচ্ছে মশলা, এটা মশলা, ঠিক আছে? মশলা। বাংলা কেন জানবেন না স্পাইসের? স্পাইসি বলি না আমরা তো আমাদের রেগুলার লাইফে এগুলাই। আচ্ছা আমি এটা ভাবছি ওই যে হচ্ছে কি? ওই যে গণ পর্ব আমরা ইয়াতে পড়ছি না, ক্লাস 9-10 এর বিজ্ঞান বইয়ে, যে অ্যানিমাল আলাদা স্পাইসে, আমরা আলাদা স্পাইসে। ওইটা তো হচ্ছে স্পেসিস, স্পেসিস, আচ্ছা ওটা এটা হচ্ছে স্পেসিস। স্পেসিস, হ্যাঁ, আর এটা তো হচ্ছে স্পাইস। হ্যাঁ, এভেলেবল স্পাইস, স্পাইস, হ্যাঁ এই ঠিক আছে। নাটমেগটা হচ্ছে ওই যে গরুর মাংস রান্নার সময় হচ্ছে এটা দিয়ে থাকে, ওই যে কি যেন নাম, ভুলে গেছি। নাটমেগের বাংলা কি? ওই যে, আরে কি একটা মশলা দেয় না আলাদা একটা টেস্ট বাড়ানোর জন্য, ও, সেইগুলা। মনে নাই। আচ্ছা যাই হোক। ওকে, একটা মশলা, আমার দরকার নেই না আপনাকে এর বাংলা অর্থ কি। এরপরে আমাদের যে কাজটা সেটা হচ্ছে আমরা চলে যাব কোশ্চেন দেখতে। জয়ফল। হ্যাঁ, কোশ্চেন আমরা দেখবো যে কোন কোন কোশ্চেন এসেছে। দেখেন প্রথমে আছে গ্যাপ ফিল আছে, এরপরে কি আছে ট্রু ফলস নট গিভেন, এরপরে আবারও গ্যাপ ফিল। প্যাসেজ ওয়ানের কোশ্চেন যেগুলো এগুলো হচ্ছে আমরা সিরিয়ালি সলভ করব, কারণ এগুলো সিরিয়ালি আসে, একটার পরে হচ্ছে আরেকটা কোশ্চেন আসে, ঠিক আছে? হুম, তো লেটস সি, আমরা প্রথম হচ্ছে গ্যাপ ফিল করব। তাহলে আমরা গ্যাপ ফিলে কি দেখেছি, গ্যাপ ফিলে হচ্ছে কিওয়ার্ড সিলেক্ট করতে হবে। আমরা কখনো প্যাসেজের যে নামটা সেটাকে কখনোই কিওয়ার্ড হিসেবে নিব না, কারণ এই ওয়ার্ডটা আমাদের পুরো প্যাসেজ জুড়েই থাকবে, ঠিক আছে? সো নাটমেগ, ট্রি অ্যান্ড ফ্রুট। আচ্ছা। লেটস সি। গ্যাপ ফিল করার আগে অবশ্যই আমাকে খেয়াল রাখতে হবে কত ওয়ার্ড আমাদের আনসার হবে, 1 ওয়ার্ড, 2 ওয়ার্ড অর 3 ওয়ার্ড, যাই হোক সেটাকে আমরা হাইলাইট করে ফেলব। এন্ড দেন হচ্ছে আমরা যাব কোশ্চেনের মধ্যে। কোশ্চেনে কিওয়ার্ড সিলেক্ট করব। লিভস অফ দ্য ট্রি আর ইন শেপ। লিভস, লিভস মানে কি জানেন? পাতা, আর শেপ মানে হচ্ছে আকৃতি, সো তার মানে হচ্ছে আকৃতি। লিভস অফ দ্য ট্রি আর ইন শেপ। পাতার আকৃতিটাকেও হচ্ছে আমাকে খুঁজতে হবে। 2 নাম্বার, সারাউন্ডস দ্য ফ্রুট অ্যান্ড ব্রেকস ওপেন when the fruit is ripe. রাইট, সারাউন্ডস, কোন একটা সারাউন্ডস মুড়িয়ে রাখে এরকম কিছু একটা। নাম্বার 3, ইটস হুম, ইউজ টু প্রডিউস স্পাইস নাটমেগ। দেখেন স্পাইস নাটমেগ যেটা সেটা তো হচ্ছে আমাদের প্যাসেজের নাম, so আমরা স্পাইস নাটমেগ দিতে পারবো না, আমরা এখানে অন্য কিছু নিব। আমরা এখানে প্রডিউস যেটা সেটাকে প্রডিউস। কিওয়ার্ড হিসেবে নিব। নাম্বার 4, দ্য কাভারিং নোন অ্যাজ দ্য অ্যাডিল ইজ ইউজ টু প্রডিউস। এখন এখানে আমরা প্রডিউসটা একবার নিয়েছি, দ্বিতীয়বার নিতে পারবো না, আমরা এখানে কোনটা নিব কিওয়ার্ড? দ্য কভারিং, দ্য এরিয়াল। নোন অ্যাজ দ্য অ্যাডিল, একটা নাম, আচ্ছা এটা এরিয়াল। হচ্ছে নাউন, আমরা এই ওকে। নাউনটাকে হচ্ছে কিওয়ার্ড হিসেবে নেব। আমাদের কিওয়ার্ড সিলেক্ট করা শেষ, এবার আমাদের নেক্সট স্টেপ। আমি ঠিক যেভাবে স্টেপগুলো বলছি, প্র্যাকটিস এক্সাম সব জায়গায় হচ্ছে এভাবে সলভ করবেন, উল্টো পাল্টা করবেন না, উল্টো পাল্টা করলে আচ্ছা। এরপরে হচ্ছে আমরা যাব সলভ করতে, আমরা হচ্ছে প্যাসেজের উপরে চলে যাব। দেখেন স্টুডেন্ট সবচেয়ে বেশি ভুল করে কেন, কোন জায়গায়, এবং আমাদের সময়টা আসলে বেশি লাগে কেন?
কেন আমাদের সময় বেশি লাগে? এর কারণ হচ্ছে আমরা ভুলভাবে স্ক্যানিংটা করে থাকি। স্ক্যানিংটা মানে হচ্ছে কিওয়ার্ড যেগুলো সিলেক্ট করেছি এগুলো খোঁজা, এগুলো হুম, হচ্ছে ভুলভাবে খুঁজে ফেলি। খোঁজার কারণে হচ্ছে আমরা সময় বেশি লাগিয়ে ফেলি। এখন দেখেন লিভস, শেপ, এই লিভস এবং শেপ যদি আমি পাই তাহলে আমি একের আনসারটা পেয়ে যাবো, এবং একের আনসার পেলেই পরের যে আনসার গুলো আছে এগুলো সিরিয়ালি খুব ইজিলি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। সো লিভস হুম, এবং শেপ আমার খোঁজা দরকার হচ্ছে প্রথম থেকে লিভস এবং শেপ। এখন আমরা এমন ভাবে খুঁজবো যাতে প্রতিটা ওয়ার্ডের উপর দিয়ে আমার যেন চোখটা যায়। প্রতিটা ওয়ার্ডের উপর দিয়ে যখন আমার চোখটা যাবে তখন আপনি কনফিডেন্স সহকারে বলতে পারবেন যে না, আমি এই জায়গাতে কোনো লিভস এবং শেপ পড়ি নাই। কিন্তু স্টুডেন্ট ভুল করে কোন জায়গায়? তাড়াহুড়া করতে যায়। এই যে ধরেন এতটুকু পড়লো, এরপরে দুই তিনটে ওয়ার্ড বাদ দিয়ে আবার পড়লো, আবার দুই তিনটে বাদ দিয়ে আবার পড়লো, আবার দুই তিনটে বাদ দিয়ে আবার পড়লো। এভাবে করে হচ্ছে পুরো প্যাসেজটা শেষ করে ফেলে। আর শেষ করার পরে কি কাহিনী ঘটে? কাহিনী ঘটে আমি তো পাই নাই, দ্যাট মিনস আমার প্যাসেজে হচ্ছে আনসারটা আছে, আমি হয়তো ফেলে এসেছি, আমাকে আবারও খুঁজতে হবে। এটা কে বলে? আমাদের ব্রেইন বলে তুমি তো হচ্ছে কিছু ওয়ার্ড ফেলে এসেছো, ওইখানেই তোমার আনসারটা আছে। এই চিন্তা থেকে আমরা আবারও খুঁজি। এখন সেকেন্ড টাইম খুঁজতেছি, ফার্স্ট টাইম অলরেডি আমি সময় খেয়ে ফেলছি, সেকেন্ড টাইম খুঁজতে গেলে আরো সময় লাগতেছে। ওভারঅল টাইমের একটা প্রেশার, এই টাইমের প্রেশারের কারণে আমি আরো হারাই যাই। আমি এবার আরো ভালোভাবে খুঁজলো, আমি পাই না। তখন আমাদের কি করতে হবে? তখন আমরা করব সেকেন্ড যে কোশ্চেনটা আছে সেটাতে চলে যাব, এটাতে আর আমরা সময় দেব না, কারণ অলরেডি আমার ব্রেনটা আমি নষ্ট করে ফেলছি এটার পিছনে। এই স্টেপের কারণে হচ্ছে 2-3 ঘন্টা লাগে। কিন্তু আমি যদি প্রতিটা ওয়ার্ডের উপর দিয়ে চোখ দিয়ে যাই তাহলে আমি একবারেই কিন্তু আমার যে আনসারটা সেটা আমি পেয়ে যাব, কিওয়ার্ডটা পাইতে বাধ্য। ঠিক আছে? এই যে দেখেন ট্রান্স ওভাল লিভস, এই যে গ্রিন ওভাল লিভস, ওভাল। তো লিভসটা হচ্ছে আমরা পেয়ে গেছি, বেশি সময় লাগেনি। দ্য লিভস অফ দ্য ট্রি আর ইন শেপ, এটা কোন একটা শেপ। ডার্ক গ্রিন এটা তো হচ্ছে একটা কালার, আর ওভালটা কি? ওভালটা হচ্ছে একটা শেপ, হুম, কারণ ওভালের শেপ। বাংলা অর্থ ডিম্বাকৃতি। দ্যাট মিনস আমাদের আনসার হচ্ছে ওভাল। ওকে, ওভাল। এরপরে হচ্ছে সারাউন্ডস লাইফ। একটা জিনিস খেয়াল রাখবেন, গ্যাপ ফিলে, গ্যাপ ফিলে অনেকের কাছে কিন্তু ভয়ের কারণ। গ্যাপ ফিলে আমরা যখন হচ্ছে আনসার খুঁজবো তখন কিওয়ার্ড আমরা যে লাইনে পাবো ওই লাইনটা পুরোটাই পড়বো। ঠিক আছে? ওই লাইনটা কি করব? পুরোটা পড়বো। পুরোটা পড়বো। পুরোটা পড়লেই হচ্ছে আমরা সঠিক আনসার পাবো, কিন্তু স্টুডেন্ট ভুল করে কি? অর্ধেক পড়ে। আপনিও এটা পড়তে যাবেন কিন্তু অর্ধেক কখনো পড়বেন না, পুরো লাইনটা পড়লেই আপনি সঠিক আনসার পাবেন। এবং গ্যাপ ফিলে যে লাইনে আমরা কিওয়ার্ড পাই ওই লাইনেই আনসার হয়ে থাকে। সো রাইটটা এবার আমরা খুঁজবো। এই লাইনে যেহেতু আমরা আনসার পাইছি তার মানে এদিকে আর আমাদের আনসার নেই, আমাদের আনসারটা হচ্ছে পরের লাইন থেকে। রাইট, এই যে ফ্রুট ইজ রাইট। একেবারে রিল্যাক্স ভাবে করবেন। ঠিক আছে? আপনি দেখেন 2-3 বার খুঁজতে গেলে যে সময়টা লাগবে, হয়তো 2-3 বার আপনি যখন খুঁজবেন তখন 5 মিনিট সময় চলে যাবে। বাট এই 5 মিনিটটাকে আপনি 3 মিনিট কাজে লাগান, একটু আস্তে ধীরে খুঁজে। আপনি তাড়াহুড়ো করে একবার খুঁজতে হয়তো সময় লাগে 1 মিনিট, কিন্তু ওই 1 মিনিটটাকে আপনি 2 থেকে 3 মিনিট লাগেন, যাতে একবারই খোঁজা লাগে, 2-3 বার খোঁজা না লাগে। রাইট। ওকে, হোয়েন দ্য ফ্রুট ইজ রাইপ, যেহেতু কিওয়ার্ড এখানে পাইছি আমরা এই লাইনটা পড়বো। দিস, হাস্ক, দিস, খেয়াল রাখবেন, দিস, দ্যাট, দোজ, স্পেশালি দিস এবং দ্যাট, এই দুইটা যখন আমরা দেখব তখন আমাকে আগের লাইনটাও পড়তে হবে। এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন, এবং রিলেটিভ প্রোনাউন যখন আমরা কোনো প্যাসেজে দেখব, কোনো সেন্টেন্সে দেখব, ওই সেন্টেন্সের আগের লাইনটা আমাকে পড়তে হবে, কারণ সে আগের লাইনটাকে ইন্ডিকেট করতেছে। দ্য ফ্রুট ইজ এনকেসড ইন এ ফ্লেশ হাউস। এনকেসড, সারাউন্ডস, দুইটা কি এক ওয়ার্ড? ইনকেসড, হ্যাঁ, এনকেসড অর্থ মুড়িয়ে প্যারাফ্রেজ রাখা, হতে পারে। সারাউন্ডস মানে হচ্ছে মুড়িয়ে রাখা। ইন এ ফ্লেশ হাউস, ফ্লেশ হাস্কের মধ্যে হচ্ছে মুড়িয়ে রাখে। হোয়েন দ্য ফ্রুট ইজ রাইপ, যখন এটা পেকে যায়। দিস হাস্ক ইজ স্প্লিটস, এই দিস হাস্ক মিন্স এই যে ফ্লেশ হাস্ক যেটা, দিস হাস্ক ইজ স্প্লিটস, দুই ভাগে বিভক্ত হয়ে যায়। আর এখানে আমাদের কি বলছে? দ্য সারাউন্ডস, কোন একটা কিছু মুড়িয়ে রাখে, দ্য ফ্রুট এন্ড ব্রেকস ওপেন হোয়েন দ্য ফ্রুট ইজ রাইপ, যখন এটা পেকে যায় তখন এটা বের হয়ে আসে। তাহলে আমাদের মুড়িয়ে রাখে কি? হাস্ক, ফ্লেশ হাস্ক, হাস্ক। এখন আমাকে এখানে তো দুইটা আছে ফ্লেশ হাস্ক, আমি আনসার ওয়ান লিখবো ওয়ার্ড। হাস্ক। আচ্ছা। তো দ্য আনসার ইজ হাস্ক।
কিছু রুলস হচ্ছে লিখে রাখেন। প্রথমত হচ্ছে প্রিপোজিশনের পরে নাউন হয়, প্রিপোজিশন দেখলেই তারপরে নাউন বসাবো। গ্যাপের পরে যদি নাউন থাকে তার আগে হচ্ছে অ্যাডজেক্টিভ বসবে। এরপরে হচ্ছে রিলেটিভ প্রনাউন থাকলে এগুলো আগে রেকর্ড ক্লাসটা থাকবে, তারপরে হচ্ছে ক্লাসে নোট নেবেন। দিস থাকলে দিস দ্যাট দোস এগুলো থাকলে হচ্ছে আগের লাইনটা পড়তে হবে। এবং অ্যাডজেক্টিভ প্লাস নাউন হলে অ্যাডজেক্টিভ প্লাস যেটা অ্যাডজেক্টিভ প্লাস নাউন। প্লাস নাউন হলে আমাদের আনসার হবে নাউন। ঠিক আছে, অলওয়েজ আমরা আনসারটা নাউন নিব। যেমন এখানে প্লেস যেটা সেটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, আর হাস্ক যেটা এটা হচ্ছে নাউন। তো আমাদের আনসার হচ্ছে এখানে হাস্ক। এবার হচ্ছে 3 নাম্বার প্রডিউস। হাস্ক। আমাকে হচ্ছে প্রডিউস খুঁজতে হবে। এই লাইন থেকে হচ্ছে আনসার চলে এসেছে, এইদিকে আর আমরা করবো না। হ্যাঁ, প্রডিউস 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 প্রডিউস, এই যে দেখেন প্রডিউস। ভার্ব যখন হচ্ছে আপনি কিওয়ার্ড নিবেন তখন এটার ফর্ম যেটা সেটা কিন্তু চেঞ্জ হতে পারে। ঠিক আছে, সেটা চেঞ্জ হতে পারে, এটা প্রবলেম নেই। প্রডিউস আমরা পেয়েছি। এখন দেখি এখানে কোশ্চেনে কি বলছে। দা ইজ ইউজ টু প্রডিউস দ্য স্পাইস নাটমেগ। কোন একটা কিছু ইউজ করা হয় স্পাইস নাটমেগ প্রডিউস করার জন্য। এবার পড়ি কি বলছে লাইনটায়। These are the sources of two spices, nutmeg and mace. The former being produced from the dried seed. ফর্মার মানে হচ্ছে আগেরটা। আমরা বলি না যে ফর্মার ক্রিকেটার, ফর্মার ফুটবলার, মানে আগের যে হুম। ক্রিকেটার ফুটবলার তারা। এখন এখানে ফর্মার ইউজ করছে কেন খেয়াল করেন। এখানে দুইটা নাউন আছে, একটা হচ্ছে স্পাইস নাটমেগ আর একটা হচ্ছে মেস। এবং নাউনের পরে কমা আছে। নাউনের পরে যখন হচ্ছে কমা ইউজ করবে তার মানে হচ্ছে এরপরে তারা নাউনকে ডিসক্রাইব করবে। স্পাইসেস নাটমেগ এন্ড মেস, কমা, স্পাইস নাটমেগ এবং মেস, এই দুইটা নিয়ে তারা কথা বলবে। দ্য ফর্মার বিং প্রডিউস ফ্রম দ্য ড্রাইড সিড। প্রথম যেটা সেটা হচ্ছে ড্রাইড সিড থেকে তৈরি করা হয়। এখন এখানে প্রথম কোনটা, যেহেতু নাউন দুইটা কমা দিয়ে ডিসক্রাইব করতেছে তার মানে এই দুইটার মধ্যে প্রথম যেটা সেটা সেটা প্রডিউস করা হয় কি থেকে, ড্রাইড সিড থেকে। এখানে প্রথম কোনটা, এন্ড এর আগে কোনটা, নাটমেগ। স্পাইস নাটমেগ, দুইটা একসাথে, হ্যাঁ, স্পাইস নাটমেগ। আমাদের কোশ্চেনেও আচ্ছা। আছে যে ইউজ টু প্রডিউস দ্য স্পাইস নাটমেগ। স্পাইস নাটমেগ প্রডিউস করার জন্য কি ব্যবহার করা হয়। আমরা এখানে দেখতেছি দ্য ফর্মার বিং প্রডিউস ফ্রম ড্রাইড সিড। আনসারটা কি হবে, ড্রাইড সিড। ড্রাইড সিড। ওয়ান ওয়ার্ড, শুধুমাত্র সিড হবে। ড্রাইড হচ্ছে একটা সিড হবে। অ্যাডজেক্টিভ আর হ্যাঁ। সিডটা হচ্ছে নাউন। সো অ্যাডজেক্টিভটা আমাদের আনসার হবে না, আমাদের আনসার হবে নাউন। নাউন। এরপর আমরা দেখছি অ্যারিল। এই যে দেখেন অ্যারিল, সেম লাইনে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি অ্যারিল যেটা সেটাকে। ওকে, কি বলছে, দ্য কাভারিং নোন অ্যাজ দ্য অ্যারিল ইজ ইউজ টু প্রডিউস। অ্যারিলটা হচ্ছে কি থেকে, বা হচ্ছে অ্যারিলটা কেন, কি জন্য হচ্ছে প্রডিউস করা হয়, কিসের জন্য। দ্য কাভারিং নোন অ্যাজ দ্য অ্যারিল ইজ ইউজ টু প্রডিউস। অ্যারিল ব্যবহার করা হয় কি প্রডিউস করার জন্য। দ্য লেটার ফ্রম দ্য অ্যারিল, আগে দেখেছি ফর্মার মানে হচ্ছে আগেরটা আর লেটার মানে হচ্ছে কি পরেরটা। তার মানে পরেরটা। নাম্বার যেটা সেটা হচ্ছে অ্যারিল থেকে বানানো হয়। এখন মেস। দ্বিতীয় কোনটা, দ্বিতীয় হচ্ছে মেস। মেস। And এই গ্রামার স্ট্রাকচারটা আমরা ক্যামব্রিজে প্যাসেজ সবগুলোতেই পাবো। নাউনের পরে কমা দিবে, এরপরে নাউনটাকে ডিসক্রাইব করবে। And এই গ্রামাটিক্যাল রুলসটা যদি আচ্ছা। করতে না পারি তাহলে হচ্ছে আমি সহজেই সলভ করতে পারবো না। দিস দ্যাট দোজ, এটার ব্যবহার, এবং নাউন প্লাস কমা হলে এটার ব্যবহার, যে এই দুইটার কথা যা বললাম এটা খুবই গুরুত্বপূর্ণ, স্পেশালি গ্যাস ফিলের জন্য। এমনও আচ্ছা। এক্সাম হয় যেখানে 26-27টা হচ্ছে গ্যাপ ফিল থাকে। ওকে, আমাদের হচ্ছে এটা করা শেষ। এবার আমরা চলে যাব পরের কোশ্চেনটাকে। ট্রু, ফলস, নট গিভেন। ট্রু ফলস নট গিভেনে আমরা একটা ঝামেলা পাকাই। ট্রুটা হচ্ছে খুব সহজে ধরতে পারি, কিন্তু ফলস এবং নট গিভেনের মধ্যে আমরা কোনোভাবেই ধরতে পারি না। আজকে কোনো একটা প্রতিষ্ঠানের আমি দেখলাম যে ট্রু, ফলস এবং নট গিভেন নিয়ে পোস্ট করেছে, একেবারে লাইক একটা প্যারাগ্রাফ হচ্ছে লিখে ফেলছে।
এত কিছু। সো এগুলা যখন স্টুডেন্ট দেখে তখন স্টুডেন্ট এমনিতেই ভয় পায়। ফলস অ্যান্ড নট গিভেন, জাস্ট সহজ কথা। যদি মিথ্যা কিছু, আমি আপনাকে বলেছি আমি বাসায় আছি, এখন আপনি আমার বাসায় এসে যদি দেখেন যে আমি নাই, তার মানে আমার কথা যেটা সেটা ফলস। আপনি হুম, এসে দেখছেন আমি বাসায় আছি, তার মানে এই কথাটা সত্যি, তাহলে এটা ট্রু। হুম, আমি আপনাকে বললাম আমি বাসায় আছি, কিন্তু দেখা গেল আমার বাসাই নেই, আমার কোনো বাসা নাই, তার মানে এখানে কোনো ইনফরমেশন নাই, এটা হচ্ছে নট গিভেন। একবারে সহজ। হুম। সত্য যদি হয় তাহলে ট্রু, মিথ্যা হলে ফলস, আর কোনো ইনফরমেশন না থাকলে নট গিভেন। ফলস এবং নট গিভেনের যে কনফিউশন এখানেই শেষ। এবার আমাকে নেক্সট নেক্সট স্টেপটা কি করতে হবে? নেক্সট স্টেপ হচ্ছে ট্রু ফলস নট গিভেনের কিওয়ার্ড গুলো আমাকে সিলেক্ট করতে হবে। কিওয়ার্ড গুলো কি? নাউন, নাম্বারস, ক্যাপিটাল লেটার, সাইন্টিফিক ওয়ার্ড, এগুলাকে হচ্ছে আমরা কিওয়ার্ড হিসেবে নিব। সো প্রথমটা দেখেন, নাম্বার 5, দ্য মিডল এজেস মোস্ট ইউরোপিয়ানস নিউ হোয়ার নাটমেগ ওয়াজ গ্রোন। সো বলেন তো এখানে আমরা কোনটা কিওয়ার্ড হিসেবে নিব? মিডল ইস্ট নিতে পারি, ইউরোপিয়ানস নিতে পারি। ওকে, আমরা হচ্ছে দুইটা নিব, কারণ এই দুইটা কিন্তু ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছে, দ্যাটস আমরা মিডল এজেস হুম, এবং ইউরোপিয়ান যেটা সেটা হচ্ছে আমরা নিতে পারি। তারপরে 2 নম্বরের জন্য আমরা কোনটা নিব? বিওসি নিতে পারি। ইউসি। আমরা যখন স্ট্রং এভাবে এরকম কোনো কিওয়ার্ড আহ, পেয়ে যাব তখন আর আমরা কি করব, অন্য কোনো অন্য কিওয়ার্ড কোনো লাগাবো না, তাকাবো না অন্যদিকে। একটা পেলেই হয়ে গেছে। এরপরে নাম্বার 7-এর জন্য আমরা কোনটা লাগাতে পারি? ট্রিটি অফ ট্রিটি ব্রেডা, অফ ব্রেডা। এটা নিতে পারি। ওকে, ট্রিটি অফ ব্রেডা যেটা তারপরে সেটা দ্য হচ্ছে আমরা ডাচ। ডাচটাকে আমরা হচ্ছে নিব। শেষ, আমাদের কিওয়ার্ড লাগানো শেষ। এবার আমাদের নেক্সট স্টেপ। নেক্সট স্টেপটা কি হবে? আমরা ট্রু ফলস নট গিভেনে সবসময় দুইটা কোশ্চেনের কিওয়ার্ড একসাথে খুঁজবো। ঠিক আছে, দুইটা কোশ্চেনের কিওয়ার্ড হুম, একসাথে খুঁজবো। তার কারণ হচ্ছে, যদি প্রথম যে হুম, কোশ্চেনটা আছে সেটা যদি নট গিভেন হয় তাহলে কিন্তু আমি ওইটার কিওয়ার্ড খুঁজে পাবো না, সেটা কোনো কিছুই বলবে না। কিন্তু আমি যদি হুম। একটাই খুঁজি, লাইক ওইটা নট গিভেন হয়েছে, আমি খুঁজতেই আছি, দেখা যাবে পুরো প্যাসেজ শেষ, খুঁজে পাইনি, এতে হচ্ছে আমাদের সময় নষ্ট। কিন্তু আমি দুইটা খুঁজতে গেলে হয়তো আমি সেকেন্ড যেটা ভিওসি, ওইটা যদি আমি খুঁজে পাই তখন আমি এটা পাইতে পারি। কনফিডেন্স সহকারে আমি বলে দিতে পারি হুম, 1 নাম্বার যেটা সেটা হচ্ছে প্রথমটা নট গিভেন। নট গিভেন। নট গিভেন। ওকে, আমরা এবার পরের প্যারায় চলে যাব, মিডল এজেস। প্রথম লাইনে হচ্ছে মিডল এজেসটা আছে, কিওয়ার্ড আমরা পেয়ে গেছি প্রথমটারই। এখন আমাদের নেক্সট স্টেপটা কি? আমি যে কথাবার্তা বলতেছি এগুলোতে হয়তো কথা বলতে একটু বেশি সময় লাগতেছে, বাট যখন সলভ করবেন, যখন এগুলো চিন্তা ভাবনা করবেন, এগুলো জাস্ট অল্প কয়েক সেকেন্ডের সময়। মিডল এজেস এবার আমরা পেয়েছি। এবার নেক্সট স্টেপটা হচ্ছে আমরা কোশ্চেন করব, কোশ্চেনকে রিপিট কোশ্চেন করব, কিভাবে ট্রু হবে, কিভাবে ফলস হবে, কিভাবে নট গিভেন হবে। এটা যখন আমরা প্যাসেজে যাওয়ার আগেই ক্লিয়ার হয়ে যাব তখন আমাদের জন্য সহজ হয়ে যাবে। এবং কোশ্চেন গুলো তো একটু লম্বা লম্বা, এই কোশ্চেন গুলাকে আমরা ছোট করে ফেলবো। কোনো ধরনের প্রোনাউন, কোনো ধরনের প্রিপোজিশন আমরা পড়বো না, কারণ এইগুলো হচ্ছে আমাদের সময় নষ্ট করে ফেলে। আমরা জাস্ট মেইন ওয়ার্ড যেটা সেটা হচ্ছে পড়বো। যেমন হচ্ছে আমরা এখানে যদি দেখি মিডল এজেস ইউরোপিয়ান, সেটা তো হচ্ছে আমাদের কিওয়ার্ড। নিউ ইউরোপিয়ানস নিউ হয় নাটমেগ ওয়াজ গ্রোন, ইউরোপিয়ানরা জানতো কোথায় নাটমেগ চাষ হতো। যদি হুম, ইউরোপিয়ানরা জানে কোথায় নাটমেগ চাষ হয় তাহলে ট্রু। যদি ইউরোপিয়ানরা না হুম। জানে কোথায় নাটমেগ চাষ হয় তাহলে কি হবে? ফলস। আর ফলস। নাটমেগ কোথায় চাষ করা হয় নাকি করা হয় না, এই নিয়ে যদি কোনো কিছুই আলোচনা না বলে থাকে নাই, সেই ক্ষেত্রে এটা তাহলে হবে নট গিভেন। নট গিভেন। তাহলে আমি কি ক্লিয়ার হলাম? নাটমেগ চাষ হয় কোথায়, এটা যদি হয় তাহলে ট্রু, কোশ্চেনের সাথে মিলতেছে। আর কোশ্চেনের বিপরীত যদি বলে যে ইউরোপিয়ানরা জানে না কোথায় চাষ হয় তাহলে ফলস। আর কোথায় চাষ হয় নাকি না হয় এ নিয়ে যদি কোনো আলোচনা না থাকে সেক্ষেত্রে এটা হচ্ছে নট গিভেন। তো এবার আমরা কি করব, যেই লাইনে হচ্ছে কিওয়ার্ড পেয়েছি ওই লাইনটা আমরা পড়বো। মিডল এজেস and was used as flavoring, medicinal and preservative agent. ক্যাপসিলের মতো আমরা আর এখানে একটা লাইন পড়বো না, আমাদেরকে হচ্ছে 2-3 লাইন পড়তে হবে।
কেন দুই তিন লাইন পড়বো? কারণ যদি আমরা দেখি রিলেটিভ প্রোনাউন কি, দিস দিস বা হচ্ছে অন্য কোনো প্রোনাউন দে ইউজ করে, তাহলে আমাকে অবশ্যই সামনের লাইনগুলো পড়তে হবে, আদারওয়াইজ আমি ট্রু ফলস নট গিভেনে কোনো আনসার পাবো না। দিস পিরিয়ড দ্য আরবস ওয়্যার, কই গেলাম, দিস পিরিয়ড দ্য আরবস ওয়্যার দ্য এক্সক্লুসিভ ইম্পোর্টার্স অফ দ্য স্পাইস টু ইউরোপ। আমার কি আনসার এখনো শেষ হয়েছে? না, আমার পরের লাইনে এখনো রিলেটিভ প্রোনাউন আছে, দে। আমার হচ্ছে প্রোনাউন আছে, কি আছে, দে আছে। তার মানে হচ্ছে দে আমার আগের লাইনটাকে ইনক্লুড করেই সে কথা বলতেছে, আমাকে পরের লাইনটাও পড়তে হবে। দে সোল্ড নাটমেগ ফর হাই প্রাইসেস টু মার্চেন্টস বেসড ইন ভেনিস বাট দে নেভার রিভিলড। দে মানে কারা? আরবরা। দে নেভার রিভিল, তারা কখনো রিভিল করে নাই কি, দ্য এক্সাক্ট লোকেশন অফ দ্য হুম, সোর্স অফ দিস এক্সট্রিমলি ভ্যালুয়েবল কমোডিটি। মানে এক্সট্রিমলি ভ্যালুয়েবল কমোডিটি মিনস, এটা হচ্ছে নাটমেগটা আরবরা হচ্ছে সেল করতো, কিন্তু তারা কখনো রিভিল করে নাই। হুম, এখন দেখেন, আমার তো শর্ত অনুযায়ী নট গিভেন হওয়ার জন্য শর্ত হচ্ছে কোথায় চাষ হয় না হয় এটার কোনো ইনফরমেশন থাকবে না, বাট আমরা দেখতেছি এখানে ইনফরমেশন আছে, তাহলে নট গিভেনও হবে না এটা। এখন ট্রু হবে কিভাবে, যদি ইউরোপিয়ানরা জানে, বাট এখানে তো বলে দিয়েছে তারা হুম, কখনো দে নেভার কেউ রিভিল, জানে না। তার মানে হচ্ছে হুম, ট্রু হবে না, আমাদের এটা হবে ফলস। ফলস, ফলস। যেহেতু আরবরা হচ্ছে এটা রিভিল করে না, সেহেতু ইউরোপিয়ানরা জানে না কোথায় চাষ হয়। ঠিক আছে, তাহলে এখন দেখেন এই যে হুম, এই ঠিক এভাবে সহজভাবে যখন আমরা চিন্তা করব, তখন কি ফলস এবং নট গিভেনের মধ্যে কোনো কনফিউশন থাকবে? না। এখন দেখবেন যে পারতেছেন, বাট ইসে করতে গেলে সবকিছু মাথার উপর দিয়ে চলে যাবে। এখন যদি নোট না করেন, ক্লাসটা হচ্ছে রিপিট করে আমি যা যা নোট বলবো করছি। সবকিছু হচ্ছে রিপিট নোট করবে। আমার এমন স্টুডেন্ট আছে যারা হচ্ছে লাইক অনেক অনেকে আছে না, অনেক সাংবাদিক বা যারা হচ্ছে জানি না রিপোর্ট লেখে, যে তারা ওই যে কি করে, পুরো ট্রান্সক্রিপ্টটা হচ্ছে কেউ একজন বললে সেটা হচ্ছে সাথে সাথে লিখে ফেলে। আমার কিছু স্টুডেন্ট আছে, আমি কিছু বললেই ওইগুলা লিখে ফেলে। তো ওই জিনিসগুলো হচ্ছে ভালো, তখন একবার দেখলে দেখা যায় যে টেস্ট সলভ করার আগে দেখে নিলে কনফিডেন্সটা বাড়ে এবং আপনি খুব সহজেই স্টেপগুলো ফলো করে করতে পারেন সলভ। এবার হচ্ছে আমাদের ভিওসি। ভিওসি হচ্ছে বড় হাতের সবগুলো, এটা খুব ইজিলি আমরা দেখতে পারবো। এক্সাক্ট লোকেশন এখানে নাই, এই যে এখানে। এবার আমাদের নেক্সট কাজটা কি? ডাচ নেক্সট ডাচ নেক্সট মার্চেন্ট ফাউন্ডেড। নেক্সট যে আচ্ছা, কাজটা, বলেন। সেটা হচ্ছে আমরা দেখেন এই যে এই ভুলটা হচ্ছে স্টুডেন্ট করে থাকে, যে আমরা কিওয়ার্ড পেলেই ওই লাইনটা পড়া শুরু করি, কোশ্চেন বুঝি না লাইন পড়া শুরু করি। এই ক্ষেত্রে কি হয়, আমরা কনফিউজড হয়ে যাই কোনটা আনসার হবে। ঠিক আছে, কিওয়ার্ড আমরা পেলেই আমরা চলে আসবো কোশ্চেনে, কোশ্চেনটা হচ্ছে ভালোভাবে বুঝে তারপর হচ্ছে প্যাসেজে যাব। ভিওসি ওয়াজ দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট মেজর ট্রেনিং কোম্পানি। যদি কোশ্চেনে ফার্স্ট লেখা থাকে, ফার্স্ট বা সেকেন্ড থার্ড এরকম কোনো কিছু লেখা থাকে, তাহলে ওইটাকে অবশ্যই মার্ক করবে। কারণ এখানে বলছে যে ভিওসিটা হচ্ছে ওয়ার্ল্ডের প্রথম মেজর ট্রেডিং কোম্পানি। যদি প্রথম মেজর ট্রেডিং কোম্পানি হয় তাহলে ট্রু, যদি সেকেন্ড মেজর ট্রেডিং কোম্পানি হয় তাহলে ফলস। তাহলে ফলস। আর যদি ফার্স্ট মেজর ট্রেডিং কোম্পানি না সেকেন্ড মেজর ট্রেডিং কোম্পানি, এটা নিয়ে যদি কোনো আলোচনাই না কিছু থাকে, না বলা থাকে সেটা হচ্ছে তাহলে নট গিভেন। নট গিভেন। ঠিক আছে, ওকে। তো আমরা এবার হচ্ছে কিওয়ার্ড পেয়েছি, দেখি কি বলছে। ইন 1602 Dutch merchants founded the VOC, a trading corporation better known as the Dutch East India Company. আমরা দেখতেছি আবারও VOC আছে। By 1617, the VOC was the richest commercial operation in the world. VOC-টা হচ্ছে ওয়ার্ল্ডের রিচেস্ট কমার্শিয়াল অপারেশন। কিন্তু আমার কোশ্চেনে কি বলেছে, কোশ্চেনে বলেছে ফার্স্ট মেজর ট্রেডিং কোম্পানি। এবার আমাকে বলেন ফার্স্ট মেজর ট্রেডিং কোম্পানি এখানে পেয়েছেন? ফার্স্ট না, মেজর এটা কি প্যারাফ্রেজিং হইতে পারে না, না? না, না, ফার্স্ট মেজর ট্রেডিং কোম্পানি বলেছে? না। আচ্ছা, প্যারাফ্রেজিং যদি হতো তাহলে তারা হয়তো বলতো মেজরের পরিবর্তে তারা মেইন বলতো।
মেইন ট্রেডিং কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড, এভাবে বলতো। সো আমরা ফার্স্ট মেজর ট্রেডিং কোম্পানি এখানে পাইনি। সেকেন্ড মেজর ট্রেডিং কোম্পানি বা থার্ড মেজর ট্রেডিং কোম্পানি এরকম কিছু আছে? না, তাহলে আমাদের ট্রু এবং ফলস এর কোটা শেষ। আমাদের আনসার হচ্ছে নট গিভেন। নট গিভেন। কোন এখানে আমি এই রিসার্চ দেখেই একবারে ট্রু দিয়ে দিতাম। এখানে যেহেতু ফার্স্ট রিসেস বলছে, এখানে রিসার্চ হইলে তো ওইখানে ওইটাও তো সর্বোচ্চই হইতেছে, তাহলে দুটা মিলাই রিসেস হচ্ছে এক কথা, আর আমাদের মেজর ট্রেডিং ফার্স্ট আর এক কোম্পানি হচ্ছে কথা। আরেকটা। ঠিক আছে, আর এখানে তো ফার্স্ট আছে, ওইখানে আচ্ছা। ফার্স্ট সেকেন্ড কিছুই নেই। হুম। যদি ওইখানে বলতো আচ্ছা। ফার্স্ট আর রিসার্চ কমার্শিয়াল অপারেশন, তাইলে হয়তো আপনি না ট্রু দিয়ে দিই, সেটা হতো, বাট এখানে তো ফার্স্ট নেই। এবার আমরা কি করবো, আমরা একটা হচ্ছে ফলস দিয়েছি, একটা নট গিভেন দিয়েছি। যখন আমাদের কাছে কোশ্চেন তিনটে থাকবে, তখন যদি দুইটা কোশ্চেন আমরা দুইটা আনসার দিয়ে ফেলি, এবং বাকি যে কোশ্চেনটা থাকবে ওইটা বাকি আনসার যেটা থাকবে সেটা দিয়ে দিব। বাকি আনসারটা কি? ট্রু। হ্যাঁ। তাহলে আমরা 3 নাম্বার যেটা, এটাকে হচ্ছে ট্রু দিয়ে দিব। এটা হচ্ছে ট্রু। এবার আমাদের নেক্সট মানে যে কাজটা, কারণ ওই যে আমাদের প্রথম এখানে তো কোশ্চেন হচ্ছে ট্রু ফলস নট গিভেন, তিনটা কোশ্চেন। সো হুম প্রথম যেটা ওইটা হয়েছে ফলস। হ্যাঁ, পরের হুম যেটা সেটা হচ্ছে নট হুম গিভেন হয়েছে। কারণ আমাদের নট আর গিভেন। কোশ্চেন আছে একটা, ওইটা ট্রু হবে, কারণ হচ্ছে ট্রু ফলস নট গিভেন কোশ্চেন যতগুলাই থাকুক, প্রতিটা মানে তিনটা আনসার হবেই হবে, হয় ট্রু হবে না ফলস নট গিভেন, ও। তিনটাই হবেই হবে। ঠিক আছে, এমন না যে সবগুলো ফলস হলো হুম। ট্রু হলো না, এমন কিন্তু নাই, একটা না প্রশ্ন একটা তো ট্রু হবে। তিনটা আসে না। হ্যাঁ, সাধারণত আসে না, বাট যদি কখনো চলে আসে। আচ্ছা। ওকে, এরপরে হচ্ছে আমরা এখন দেখবো 7 নাম্বার যেটা, এটা কিভাবে ট্রু হলো, ট্রিটি অফ ব্রেডা। আমরা ট্রিটি অফ ব্রেডা যেটা সেটা হচ্ছে খুঁজবো। দেখেন তো এখানে ট্রিটি অফ ব্রেডা আছে কিনা। লাইন হারাই ফেলছি। নাই তো, চোখে পড়তেছে না। এখানে হচ্ছে ট্রিটি অফ ব্রেডা নেই। ট্রিটি অফ ব্রেডা, ফুল স্টপ। তার মানে লাইনটা এখানে শেষ হয়ে গেছে, আমরা এই লাইনটা প্রথম থেকে পড়বো তাহলেই বুঝবো। কোশ্চেনে কি বলছে দেখি। Following the Treaty of Breda, the Dutch had control of all the islands where nutmeg grew. ছোট করব, ডাচ কন্ট্রোল আইল্যান্ডস where nutmeg grew. ডাচরা হচ্ছে কন্ট্রোলে পেয়েছে যেখানে হচ্ছে নাটমেগ চাষ করা হয়। তাহলে এটা কিভাবে ট্রু হবে, যদি ডাচরা কন্ট্রোলে পায় যেখানে নাটমেগ চাষ হয় তাহলে ট্রু, যদি ডাচরা কন্ট্রোলে না পায় তাহলে ফলস। আর ডাচরা কন্ট্রোলে ফলস। পেয়েছে নাকি পায় নাই, এই নিয়ে যদি কোনো কথা না থাকে তাহলে হবে নট গিভেন। নট গিভেন। যেহেতু আমরা এটা শেষ লাইন, আমরা এই লাইনটা পুরোটা পড়বো। এই যে one of the Banda Islands, a silver of land called Run, only 3 kilometers long by less than 1 kilometer wide, was under the control of the British. কন্ট্রোলে আনতে হবে কাদের? ডাচদের। দেখা যাক ব্রিটিশদের কন্ট্রোলে আছে, ডাস। ব্রিটিশদের থেকে ডাচরা কি পায় কিনা। আফটার ডিকেটস অফ ফাইটিং ফর কন্ট্রোল অফ দিস টিনি আইল্যান্ডস, ডিকেটস দশক ধরে হচ্ছে তারা হ্যাঁ ফাইট, আসছে। যুদ্ধ করছে। আইল্যান্ডস, দ্য ডাচ অ্যান্ড ব্রিটিশ অ্যারাইভড এট এ কম্প্রোমাইজ সেটেলমেন্ট, একটা সেটেলমেন্টে তারা গিয়েছে। এখন আমাকে দেখতে হবে এই সেটেলমেন্টের রেজাল্টটা কি। রেজাল্টটা ছাড়া তো আমি বুঝতে পারবো না যে ডাচটা কি কন্ট্রোলে পেয়েছে নাকি পায়নি। ট্রিটি অফ ব্রেডা ইন, এই যে সেটেলমেন্ট যেটা সেটার নাম হচ্ছে ট্রিটি অফ ব্রেডা। ওকে, ট্রিটি অফ বেডা। ইন্টেন্ট অন সিকিউরিং দেয়ার হোল্ড, দেয়ার, দেয়ার মিনস হচ্ছে এই যে দেখেন, দেয়ার হোল্ড ওভার ডাচ। এভরি নাটমেগ প্রডিউসিং আইল্যান্ডস। এভরি প্রডিউসিং আইল্যান্ডস মিনস হচ্ছে যেখানে চাষ করা হবে। Control of the all control of all the islands where nutmeg grew means hold over every nutmeg producing islands. Dutch offered a trade. ডাচরা হচ্ছে একটা ট্রেড অফার করছে। এখন আমাকে দেখতে হবে এই ট্রেড যেটা এটা কি মানছে কি। এখন আনসার পাইনি। ইফ দ্য ব্রিটিশ উড গিভ দেম দ্য আইল্যান্ডস অফ রান, দে উড ইন টার্ন গিভ
ব্রিটেন এ ডিস্টেন্ট অ্যান্ড মাচ লেস ভ্যালুয়েবল আইল্যান্ডস ইন নর্থ আমেরিকা, তারা নর্থ আমেরিকাতে কিছু জায়গা দিয়ে দিবে। দ্য ব্রিটিশ এগ্রিড, ব্রিটিশরা হচ্ছে জায়গার সম্পত্তি পেয়ে তারা রাজি হয়ে গিয়েছে আইল্যান্ডটা দিয়ে দেওয়ার জন্য। যেহেতু তারা এখানে এখন ব্রিটিশ এগ্রিড, এখন বলতে পারেন যে এখানে তো সরাসরি বলে নাই যে আইল্যান্ডের কন্ট্রোলটা পেয়ে গেছে, এখানে যুদ্ধটাই তো করতেছে তারা আইল্যান্ডের যাতে কন্ট্রোলে পায়, সেটার জন্যই তো ট্রেড অফার করছে, এবং ট্রেডটা হচ্ছে ব্রিটিশরা হুম, মেনে নিয়েছে। তো ওরা মেনে এগ্রি নেওয়া মানে, করছে, হচ্ছে ডাচরা কন্ট্রোলে পেয়েছে। দ্যাটস আমাদের আনসারটা হচ্ছে কন্ট্রোলে পেয়েছে। ট্রু। ট্রু। এখন যদি ধরেন যতগুলা ক্যামব্রিজ আছে সবগুলো যদি এভাবে করাই, সবকিছু দেখবেন যে মনে হবে যে 9 আউট অফ 9 পেয়ে যাবেন না। হ্যাঁ। বাট একা করতে গেলে হচ্ছে প্রবলেম, একা করতে গেলে প্রবলেম হবে, এটা স্বাভাবিক। আমি এই জন্য বলেছি যতগুলা ক্লাস করাবো প্রতিটা ক্লাসে হচ্ছে আমি ট্রিক্স এবং হচ্ছে স্টেপ গুলা যা যা বলবো সবকিছু হচ্ছে সিরিয়াল বাই হচ্ছে আপনি ফলো করবেন, দেখবেন যে হয়ে গেছে। ঠিক আছে, একটু সময় লাগবে হুম, কারণ যেহেতু এটার সাথে আপনি অভ্যস্ত হতে একটু সময় লাগবেই। আস্তে আস্তে কয়েকদিন পর দেখবেন যে আপনি নিজেও অনেক ভালো জায়গায় চলে গেছেন এন্ড খুব ইজিলি সলভ করতে পারছেন। ওকে, এরপরে হচ্ছে আমাদের আরো একটা গ্যাপ ফিল। এগুলা হচ্ছে সামারি কমপ্লিশন, টেবল কমপ্লিশন, অনেক কমপ্লিশন থাকে, বাট আমরা সবগুলাকে বলবো গ্যাপ ফিল, বিকজ এগুলো সবগুলার সলভিং স্ট্র্যাটেজি হচ্ছে সেম, সলভ করার স্ট্র্যাটেজি হচ্ছে সেম, দ্যাটস এগুলো আমাদের কাছে গ্যাপ ফিলিং, এখানে অন্য কিছু ম্যাটার করে না। ওকে, প্রথমত হচ্ছে কত ওয়ার্ড আমাকে লিখতে হবে আনসার, সেটা আমরা সিলেক্ট করব। 1 ওয়ার্ড। ওয়ান ওয়ার্ড অনলি। লেটস সি, আমরা এবার হচ্ছে চলে যাব। এই যে আমি এতক্ষণ ধরে যতগুলা ট্রিক্স এর কথা বললাম, এর বাইরেও কিন্তু ট্রিক্স আছে, আরো সহজ পদ্ধতি আছে, বাট এটা হচ্ছে বেস্ট পদ্ধতি। এর চেয়েও মানে যদি আপনি বা হচ্ছে আরেকটু অ্যাডভান্স লেভেলের হয়তো আপনি ধরতে পারেন নাই যে আনসার আসলে কি হবে, সিঙ্গুলার না প্লুরাল, বা অর্থ বুঝেন না, সেক্ষেত্রে হচ্ছে একটু আর্টিকেল কিংবা হচ্ছে অক্সিলারি ভার্ব যেগুলো আছে এগুলোর দিকে তাকালেই আমরা সঠিক আনসারটা পেয়ে যাই। ওকে, এখন টেবল কমপ্লিশনে দেখা যায় কি তারা সময়টা হচ্ছে বলে দেয়। ঠিক আছে, একটা সময়কাল বলে দেয় এবং সময়কাল হুম, বলে দিলে আমাদের জন্য কিন্তু আনসার খোঁজাটা সহজ হয়ে যায়। মিডল এজেস, দেখেন হুম। মিডল এজেস পেলেই কিন্তু আমরা নাম্বার 8 যেটা সেটা আনসার পেয়ে যাব। সো মিডল এজেস কি আমরা পড়ে এসেছি কোনো জায়গায়? হ্যাঁ, একদম প্রথমে, মিডল এজেস আমরা পড়ে প্রথম এসেছি, লাইনে। তাহলে আমরা হচ্ছে প্রথম লাইনে চলে যাব। মিডল এজেস কোশ্চেনটি কি, নাটমেগ ওয়াজ ব্রট টু ইউরোপ বাই দা, কাদের দ্বারা হচ্ছে নাটমেগটা ইউরোপে আনা হতো? আরবদের আরব। দিয়ে মনে হয়। তো আমাদের কোশ্চেনে বলছে যে দা আরবস ওয়্যার দ্য এক্সক্লুসিভ ইম্পোর্টার্স টু অফ দ্য স্পাইস টু ইউরোপ, তাহলে আমাদের আনসার হবে আরবস। আমরা কিন্তু আরব লিখতে পারবো না, আমরা লিখবো আরবস। প্র্যাকটিসে আরবস। যেটা থাকবে সেটাই হচ্ছে আমরা সেম টু সেম লিখবো। কপি করে পেস্ট করে দেবো, বানানটা ভুল হওয়ার সম্ভাবনা নেই। এরপরে হচ্ছে আমাদের নাম্বার 9, demand for nutmeg grew as it was believed to be effective against the disease known as the, মানে কি, কি নামে পরিচিত? পরিচিত। তাহলে একটা রোগের নাম বলবে, একটা রোগের নাম বলবে, হুম। ডিজিজ নোন অ্যাজ দা। আমাকে হচ্ছে ডিজিজটা খুঁজতে হবে, এখন এটা সিনোনিম আবার ইউজ করতে পারে ডিজিজের 16th পরিবর্তে। সেঞ্চুরিতে যেতে হবে। সে হচ্ছে বলতে পারে যে আহ, আজানটা শেষ হোক,